আপনি প্রাসঙ্গিকভাবে বলছেন রাষ্ট্রপতির মেয়াদ। রাষ্ট্রপতির মেয়াদ যদি পূর্ণ হয় তাহলে তো আমাদের নির্বাচনের মেয়াদও এরকম ছিল। ২৯ সালে নির্বাচন করার কথা। সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু হয়েছে যেগুলি কোনোটাই সংবিধানে লেখা ছিল না। সংবিধানে লেখা ছিল না হাসিনা পালায় যাবে, পালায় যাওয়ার আগে তাকে একটা পদত্যাগ করতে হবে এরকমও কোনো লেখা ছিল না। সবকিছুই একটা আমাদের একটা বিপ্লবের ফসল। তো বিপ্লবের প্রেক্ষিতে এত কিছু, সুতরাং রাষ্ট্রপতি এখন সেটা একদম সাধু পুরুষ ছিলেন না। এখন আমরা কম কথা বলি, উনি যখন পদত্যাগ করবেন বা উনি যখন অবসরে যাবেন তখন দেখবেন অনেক অনেক কথাই বলবে। সাধু পুরুষ তো ছিলেন, এনারা তো কেউই কখনোই শহীদ জিয়াকে রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষণা মানেন নাই, কেউই মানেন নাই, উনিও মানেন নাই। এখন অনেক কথাই বলবেন। উনি কি দেখেন নাই খালেদা জিয়ার কষ্ট, খালেদা জিয়ার বন্দিত্ব জীবন? উনি কি একবারও কথা বলছেন? উনি কি দেখেন নাই এই যে বিপ্লবে এত গোলাগুলি হচ্ছে? উনি কি একবার কি কথা বলছেন? ওনার সশস্ত্র বাহিনী গোলাগুলি করছে ৩ তারিখ পর্যন্ত, ২ তারিখ রাত পর্যন্ত, ৫ তারিখেও কিছু করছে এক জায়গায়। উনি কি একবারও প্রতিবাদ করছেন এটা করা উচিত হচ্ছে না, বা একবারও উপদেশ দিচ্ছেন? দেন নাই তো। সাধু পুরুষ হওয়ার কোনো অবকাশ নাই। হি ইজ এ ক্রিমিনাল। আমরা এটা বলতে পারি না, উচিত না, বলা উচিত না আমাদের। রাষ্ট্রপতি আমাদের সম্মানিত রাষ্ট্রপতি, আমরা বলবো কঠোরভাবে উনি যখন ক্ষমতায় থাকবেন না। বাট ওনাকে উনি নিজের মূল্যায়ন করতে হবে, উনি কতটুকু দায়িত্ব পালন করছেন। ডক্টর ইউনূস ওনাকে অনেক কাজ কর্তব্য অনেক কাজ করতে দেন নাই বা আনেন নাই। উনি কি আগে করছেন কাজ, বা কোনো রাষ্ট্রপতি আগে করতে পারছেন? পথটাই ওরকম যে জানাজা যাওয়া ছাড়া কোনো অবকাশ নাই, মোনাজাতে জানাজার তারপরে মধ্যে হয়তো সীমাবদ্ধ। এই যে নামাজ পড়তে দেওয়া হয়, ঈদের সময় নামাজ, তারপরে অন্যান্য কাজ, তারপরে ওনা থেকে সব সরিয়ে নেওয়া হয়েছে এগুলো। তো এখন তো উনি সব প্রোগ্রামে যাচ্ছেন। তো আগে কেন উনি যেতে পারেন নাই? আপনি নামাজের সমস্যা থেকে আমাদের আগে প্রধানমন্ত্রী ছিলেন মেয়ে মানুষ, ওনার নামাজে যাইতে দুইজনে একসাথে নামাজে হয় স্কোপ নাই, উনি যাইতেন না হাসিনা, বা আর তখন না, ওনার একটা স্কোপ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়। ওইটাই বলতেছি, অন্তর্বর্তী সরকারের আগে শেখ হাসিনা তো নামাজে যাওয়ার অবকাশ নাই। তো শুনুন, একজনই যাওয়ার অবকাশ আছে প্রেসিডেন্টের। এখন যেহেতু সরকার প্রধান ডক্টর ইউনূসে যাওয়ার একটা প্রক্রিয়া আছে, তো দুইজন কিভাবে একসাথে যাবেন? তাও একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। উনি যে এত বড় কথা বলেন, ক্ষমতা দিত না আপা। আমাদের অফিসারদের প্রমোশন বোর্ডের পেপারটা, ১৪৯ জনের পেপারটা একজন সর্বোচ্চ পর্ষদ, এটা একজন উপদেষ্টাকে দিয়ে করা হয়েছে। সেই পর্ষদটাকে পাঠানো হয়েছে, উনি ৯ দিন দেখেছেন, ওনার কাছে সাইন করেন নাই। পরে উনি সাইন করেন নাই, পরে যেখানে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করছেন, তারপর উনি ৯ দিন স্বাক্ষর করেন নাই। এবং ফাইনালি লেফটেন্যান্ট জেনারেল হাফিজ উনাকে যে বুঝাইছেন প্রত্যেকটা নাম ধরে, এই অফিসার এই জন্য, এই অফিসার এই জন্য, এই অফিসার এই জন্য। হুম। তারপর উনি স্বাক্ষর করছেন কিছু নোট অবজারভেশন দিয়ে। তো উনি কোথায়, উনি বন্দী ছিলেন? উনি তো পুরাটাই ক্ষমতা দেখাইছেন সেনাবাহিনীর সাথে। এইসব আজে বাজে কথা বলে তো লাভ নাই, সব তো না, ডকুমেন্টারি আছে এখন আমাদের কাছে। বিএনপি সরকারের সময় তো ওনাকে আমরা বাহিরে আমরা বক্তব্য দিতে দেখছি। কিন্তু অন্তর্বর্তীকালীন এখন সরকারের সময় আমরা কোনো বক্তব্য ওনার পাইনি। বিএনপি সরকারের সময় আমাদের প্রধানমন্ত্রী বেশ উদার, উনি গণতন্ত্র বিশ্বাস করেন, উনি চান ওনার পক্ষে লোকজন আসুক, কথা বলুক। ইভেন মনে করেন ডক্টর ইউনূস থাকে, ওনার সাথে থাকতেন, উনি আরো শক্তিশালী হইতেন। যেহেতু নানা বিতর্কের সৃষ্টি হচ্ছে দিন দিন, এখন নতুন নতুন কিছু, নতুন নতুন ইস্যু আসতেছে আপা। ওই রাষ্ট্রপতি নিয়ে আমরা এখন বিতর্ক করবো না, যে উনি রাষ্ট্রপতি, ওনাকে নিয়ে বিতর্ক কেমনে করি? আমরা করব উনি যখন থাকবেন না। থাকবেন কি থাকবেন না সম্পূর্ণ হলো গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর উপরে, দয়ার উপরে, সোজা কথা প্রধানমন্ত্রী দয়ার উপরে। পুরো আইনে ব্যত্যয় নাই এখানে। ২ নম্বর হলো, দেখেন যে ইস্যুটা পেন্ডিং ছিল, হাদি ইস্যুটা, মেজরিটি ইস্যু, তার ২ জন আসামি ধরা পড়ছে এবং স্বীকার করা হয়েছে। আপনি এটা নিয়ে ভাবেন, এটা হট নিউজ, সর্বনাশ। মা আসসালাম আলাইকুম। হুম। এটা একটা আমাদের ভালো এই খবর যে হাদির ইয়েটা ধরা হাদি পড়ছে। এখন ভারত আমাদের কাছে নৈতিক কারণে আশা করি ইনশাল্লাহ ফেরত দিবেন। অনেক জটলা ভাঙবে, অনেক ভুল বুঝাবুঝির অবকাশ হবে। আমরা চাই, আমি সবসময় বলি দেশটা আমাদের। রবি ভাই বিএনপি করবে, রবি ভাই আরেক ভাই আওয়ামী লীগ করবে, আরেক ভাই জাতীয় পার্টি, অসুবিধা কোথায়?
আমরা এক টেবিলেই খাবে। এটাই তো হওয়া উচিত আমাদের কালচার। আমাদের তো কোনো গোত্র নাই, জাত প্রথা নাই। আমরা বাঙালি, কিন্তু তার উপরে মুসলমান। কিন্তু এই যে বিভেদটা লাগাচ্ছে আমাদের ভারত, চেতনা, গোছর, পিঠা এইসব আজে-বাজে জিনিস দরকার নাই। যার, যার থেকে সবাই কাজ করছে। যার, যার লেভেল থেকে সবাই যুদ্ধ করছে। যার, যার লেভেল থেকে সবাই মঙ্গল কামনা করছে। আমরা কি ঐক্যে আসতে পারি না দেশের স্বার্থে? এখানে আমি তো দেখেন ৫৪টা বছর হইছে, একটা শ্রেণী বড়লোক হয়ে গেছে, টাকা পাচার করছে। আর একটা হুম, শ্রেণী গরিব রয়ে গেছে। আমরা তো কিছু করতে হবে গরিবের জন্য। লোকগুলি বিদেশে যায়, টাকাটা পাঠায়, ঠিকমতো টাকাটা যে বাড়ি বানাবে তাও বানাতে পারে না। তবে আমি মনে করি চাঁদাবাজকে কেমনে বন্ধ করতে হয়, ঠান্ডা করতে হয়, বিএনপি ভালো জানে। ১ম বার বিএনপিতে আমি র‍্যাবে ছিলাম। ক্লিনার ছিল, তারপরে র‍্যাব। সোজা করা হয়েছে। তো চাঁদাবাজরা ভদ্রভাবে, ভদ্র হওয়া উচিত এবং একটা গঠনমূলক একটা পুনর্বাসন করা উচিত, ধারণা করা উচিত। গঠনমূলক পুনর্বাসন। একটা হুম, সিস্টেমের মাধ্যমে। দীর্ঘদিনের অভ্যাস তো, এখান থেকে কোথায় যাবে? বেকার হয়ে গেলে আরেকটা সমস্যার সৃষ্টি করবে। আমি মনে করি এটা গঠনমূলক চিন্তা ভাবনা করে এই সমস্যার সমাধান করুক।